ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। রাজনীতির জন্য তৈরি না, তাই কখনো সেই রাজনীতির মাঠে দেখা যাবে না, সাফ জানিয়ে দিলেন তামিম ইকবাল। তবে সব ঠিক থাকলে আগামী বছর বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান তিনি। জাকির হোসেন জ্যাকি ও শাহিন আলমের তোলা ছবিতে তাহমিদ অমিতের রিপোর্ট। যে প্রশ্ন সবার মুখে আসে, প্রথম তামিম ইকবাল কি রাজনীতিতে আসতেছে? অ্যাবসলিউটলি নট ভাই, একদম এটা একদম ক্লিয়ার কাট। আই উইল নেভার এভার জয়েন পলিটিক্স বিকজ আমার কাছে মনে হয় আমি পলিটিক্স হেট করি না। আই থিঙ্ক পলিটিক্স গিভস ইউ দ্য অপরচুনিটি টু চেঞ্জ দ্য কান্ট্রি ইন এ গুড ওয়ে। আর যারা পলিটিশিয়ানরা আছেন, আই এম শিওর দেয়ার লট অফ দেম আর ভেরি কেপেবল ম্যান অ্যাক্রস অল দ্য পার্টিস, বাট আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর পলিটিক্স। আমি ঠিক এই কারণেই পলিটিক্সে কোনো সময় আসবো না। আর এটা আমার আজকের ওপিনিয়ন না, এটা আমার সবসময় ওপিনিয়ন। মাই ক্লোজ ফ্রেন্ডস, মাই ফ্যামিলি নোজ ইট ভেরি ভেরি ওয়েল। আমার কাছে কি অপরচুনিটি ছিল, অবশ্যই ছিল এক সময়, বাট আমি কোনো দিনে জিনিসটাকে অ্যাকসেপ্ট করিনি নেই বিকজ আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর ইট। সো যে জিনিসটা আমি মনে করি যে আমি এটার জন্য বিল্ড না, আর আমার কাছে মনে হয় আমি ওখানে যাই খুব বেশি ভালো কিছু করতে পারবো না। সো এই রিজনে আমি কোনোদিন পলিটিক্স আসবো না। মানে আপনি ক্রিকেটে ফিরবেন? ইফ আই এম দ্য ফার্স্ট পার্সন টু হ্যাভ হার্ট অ্যাটাক, নো। ইনশাল্লাহ, ইফ এভরিথিং গোজ ওয়েল, আই উইল বি প্লেইং বিপিএল ইফ এভরিথিং গোজ ওয়েল। হ্যাঁ, সো দিজ আর থিংস জাস্ট মানুষের মাথায় একটা নেগেটিভ জিনিস ঢুকানো, আর কিছু। আমার একটা জুলাইতে কিছু টেস্ট আছে। ইফ এভরিথিং গোজ ওয়েল, এখন পর্যন্ত এভরিথিং ইজ লুকিং ভেরি পজিটিভ। ইফ এভরিথিং গোজ ওয়েল, দ্যার ইজ নো রিজন ওয়াই শুডন্ট আই কাম ব্যাক টু প্লে ক্রিকেট। আপনি ক্রিকেটের সাথে ফাইটটা করতে চান, বিপিএল খেলতে চান, তো একই ফাইটটা আপনি ক্রিকেট বোর্ডে আসার জন্য অবশ্যই করতে পারি। অবশ্যই, আমি যেটা বললাম, ইফ এভরিথিং গোজ ওয়েল, ইফ সব কিছু ডিপেন্ড করে। একটা ক্রিকেট বোর্ডে 25 জন ডিরেক্টর থাকে, আমি তাই 25 জনের 25 জন আমাকেও পছন্দ করবে না, আমিও তাদেরকে সবাইকে পছন্দ করবো না। কারোর সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকবে, কারোর সাথে আমার ভালো সম্পর্ক থাকবে না, বাট সবাইকে আমাকে একটা টিম হিসাবে নিয়ে চলতে হবে, ঠিক আছে? কিন্তু কথা হলো, আমি যদি বুঝি আর আমি যদি জানি, আর আপনারাও জানেন যে এখানে 6, 7, 8 জন আছে যারা ক্রিকেটের ক্ষতি করার জন্য আসছে, বা ক্রিকেটের ক্ষতি তাদেরকে দিয়ে কোনো লাভ হচ্ছে না, তাদের সাথে কেমন হাত মিলাব? তাদের সাথে যদি আমি হাত মিলাই নি, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মি বিং দেয়ার অর নট বিং দেয়ার? তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। আমার কথা হলো 2023 বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট এসেছে গণমাধ্যমে। তবে রিপোর্ট প্রকাশের পর দলের ব্যর্থতার কারণ কিংবা হাথুরুসিংহের নাসুমকে লাঞ্ছিত করার ঘটনা ছাপিয়ে আলোচনায় সাকিবের বক্তব্য। তদন্ত কর্মকর্তাদের দেয়া সাক্ষাৎকারে তৎকালীন অধিনায়ক সাকিব বলেন, চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস এবং তামিম ইকবাল নাসুমকে চড় মারার ঘটনা গণমাধ্যমে প্রকাশ করেন। 2023 বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার তদন্ত রিপোর্ট বৃহস্পতিবার আসে দেশের একাধিক গণমাধ্যমের হাতে। রিপোর্টের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। নাসুমকে কি আসলেই চড় মেরেছিলেন হাথুরুসিংহে? এই বিষয়ে রিপোর্টে বলা হয়েছে, চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হেড কোচ ও নাসুমের মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। তবে ঘটনাটির দলের কোনো ক্রিকেটার প্রত্যক্ষদর্শী ছিল না এবং নাসুম কেবলমাত্র নির্বাচক হাবিবুল বাশারকে বিষয়টি জানিয়েছিলেন। দলের সদস্যদের মধ্যে ধারণা ছিল উত্তেজনাপূর্ণ মুহূর্তে ঘটে যাওয়া ছোট কোনো বিষয় এটি। তবে দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি ছিলেন একমাত্র প্রত্যক্ষদর্শী এবং তার দাবি তিনি প্রধান কোচকে নাসুমের ঘাড়ে আঘাত করতে দেখেছেন। রিপোর্টে বলা হয়, নিউজিল্যান্ড ম্যাচে বিকল্প ফিল্ডার ছিলেন নাসুম, কিন্তু ম্যাচের মাঝে ব্যাটারদের কিছু পেতে দেরি হবার কারণে প্রধান কোচ তার উপর রেগে গিয়েছিলেন এবং তার শার্টের কলার ধরে আঘাত করেছিলেন। তবে ঘটনাটি মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ায় সামাজিক ভাবমূর্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েন নাসুম। তদন্ত কমিটির 3 সদস্য এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম ও আকরাম খান সংশ্লিষ্ট সবারই জবানবন্দি নিয়েছেন। তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান অভিযোগ করেন, চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস এবং তামিম ইকবাল নাসুমকে চড় মারার অভিযোগ সম্পর্কে জানতে ফোন করেছিলেন এবং তারা এই তথ্য মিডিয়াতে প্রকাশ করেন হেড কোচকে বিপাকে ফেলে তাকে বরখাস্ত করার পথ তৈরির জন্য। এছাড়াও দলের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার জন্য টিম ডিরেক্টরের দিকেও আঙ্গুল তোলেন সাকিব। টিম মিটিংয়ে টিম ডিরেক্টরের উপস্থিতির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। সেই সাথে দলের টিম অ্যাসিস্ট্যান্ট, টিম বয় নিয়োগের আগে সতর্কতা অবলম্বন করা উচিত, তারা গোপনীয় তথ্য পাচার করেন।
তামিম ও সাকিব দুজনেই দুটি বিষয়ে একমত ছিলেন। তথ্য পাচারের জন্য টিম বয়দের সন্দেহ করেছিলেন তামিমও। তিনি বলেন, দলের টিম বয় বুলবুল আহমেদ এবং মাসাজম্যান মোহাম্মদ সোহেল এবং কিছু তরুণ খেলোয়াড় বিপজ্জনক, তারা দলের মধ্যে অশান্তির সৃষ্টি করে। তামিম আরও বলেন, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন নির্দিষ্ট খেলোয়াড়দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন এবং দলের মধ্যে বিভাজন তৈরির জন্য দায়ী। দলের সাথে একজন টিম ডিরেক্টর রাখার কোনো প্রয়োজন নেই। তামিম কমিটিকে এটাও জানান, সাকিবের সাথে তার দূরত্ব মেটানোর জন্য 5 বার উদ্যোগ নিয়েছিলেন তিনি, কিন্তু ব্যর্থ হয়েছেন। তদন্ত রিপোর্টে কোচ হাথুরুসিংহের আচরণে উন্নতি করার সুপারিশও করা হয়। রিপোর্টে বলা হয়, হেড কোচ টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি খুবই দক্ষ, তবে তার ম্যান ম্যানেজমেন্ট দক্ষতায় উন্নতি করার জন্য আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। দলের অন্যান্য কোচিং স্টাফদের সাথে তার সম্পর্কের মধ্যে পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধা থাকাটা খুব জরুরি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ঘরের মাটিতে জাতীয় দলের জার্সিতে অভিষেকের জন্য উন্মুখ হয়ে আছেন সমিত সোম। সিঙ্গাপুর ম্যাচের জন্য সতীর্থদের নিয়ে আঁকছেন পরিকল্পনার ছক। ভুটান ম্যাচে খেলতে না পারলেও গ্যালারিতে বসে পুরো ম্যাচ দেখেছেন সমিত সোম। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। ভুটান ম্যাচে না খেললেও মাঠে বসেই সতীর্থদের খেলা দেখেন এই মিডফিল্ডার, আর তাতেই দলের সাথে মাঠে নামতে মুখিয়ে আছেন সমিত। এক্সাইটমেন্টটা অনেক ছিল, আসলে রিয়েল লাগে নাই আনটিল আমি আসলে বাংলাদেশে আসছি, প্লেনে উঠছি। বাট এখন যে আসছি খুব ভালো লাগছে, খুব খুশি। আমি ভেরি এক্সাইটেড আছি খেলতে, ট্রেন করতে টিমের সাথে আর ম্যাচে খেলতে। খেলা দেখে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন এই ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচের আগে যা ভালো অভিজ্ঞতা হিসেবে কাজ করবে বলে মত সমিত সোমের। মিডফিল্ডারদের সাথে কিভাবে পাস দিতে পারে কন্ট্রোল করতে, আর আমাদের উইঙ্গার্সে কিভাবে বলটা দিতে পারে, এদেরকে 1-on-1 যেতে, ইন বিহাইন্ড দিতে। সো জাস্ট ওই আইডিয়াগুলো আসতেছিল খেলাতে দেখা। আর আমি খুব লাকি ছিলাম যে একটু উঁচুর দিকে দেখতে পারছি। সো আমার একটা গাট ভিউ ছিল আমাদের টিম ট্যাকটিক কিরকম, আর আমি কিভাবে ট্যাকটিকে ঢুকতে পারবো আর স্টাইল অফ প্লে ইমপ্লিমেন্ট করতে পারবো। এরই মধ্যে দলকে কিভাবে সাহায্য করতে পারবেন তা নিয়ে কাজ শুরু করেছেন সমিত। সতীর্থদের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টাও চালাচ্ছেন তিনি। জামাল ভাইয়ের সাথে একটু কথা বলা হয়েছে, হামজার সাথে একটু কথা বলা হয়েছে, তপু অ্যাজ ওয়েল। সো ইয়া, বাট ওভারঅল আমার খুব ভালো লাগছে সব টিমমেটদের সাথে কথা বলতে, মিশতে। এরা খুব ওয়েলকামিং আমার সাথে হয়েছে। সো ইয়া, আমি এখন জাস্ট এক্সাইটেড ট্রেন করতে, ওইটার জন্য দাঁড়ায় আছি। ট্রেনিং এর সময় ভালো লাগবে। জামাল হামজাদের সাথে দেশের মাটিতে নিজের অভিষেক ম্যাচ রাঙাতে মুখিয়ে আছেন সমিত সোম। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। হামজা সমিতদের নিয়ে লাল সবুজের ফুটবল এখন ভাসছে নতুন জোয়ারে। তবে বাংলাদেশের সামনে এবার কঠিন পরীক্ষা সিঙ্গাপুর। মালদ্বীপকে হারিয়ে সদ্য জয়খরা কাটানো দলটা ফিরে পেয়েছে হারানো আত্মবিশ্বাস। বাংলাদেশের চেয়ে কোথায় এগিয়ে, কোথায় বা পিছিয়ে সিঙ্গাপুর, জানবো তারই আদ্যপান্ত। প্রতিবেদনটা দেখানোর চেষ্টা করছি, যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যেমনটা বলছিলাম, আসলে সমিত সোম কিংবা হামজাদের নিয়ে নতুন জোয়ারে ভাসছে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশের ফুটবল ফিরে পেতে শুরু করেছে হারানো জৌলস। হামজা সমিতদের কল্যাণে এসেছে নতুন জোয়ার। ভুটানের বিপক্ষে জয়ের পর বাড়ছে প্রত্যাশাও। জামাল তপুদের মূল পরীক্ষাটা দিতে হবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। তাই তো জানা দরকার প্রতিপক্ষ সিঙ্গাপুরের আদ্যপান্ত। সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং 161, বাংলাদেশের চেয়ে 22 ধাপ এগিয়ে দ্য লায়ন্স। গত 6 মাসে 6 ম্যাচ খেলা সিঙ্গাপুর হেরেছিল 4টিতেই। তবে বাংলাদেশের ভুটান জয়ের একদিন পরই মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিঙ্গাপুর। হারের খরা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া সিঙ্গাপুরের এই জয়ের নায়ক ইকসান ফান্ডি চোট কাটিয়ে ফিরেই জোড়া গোল করে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রেখেছে এই 26 বছর বয়সী ফরওয়ার্ড। দলের জাপানি কোচ সুতোমু ওগুরা ম্যাচ শেষেই জানিয়েছেন, হামজাদের বিপক্ষে বাড়তি সতর্ক তার দল। কাগজে কলমে সিঙ্গাপুর কোচ 4-3-3 অথবা 4-1-4-1 ফরমেশনে খেলান। তবে বাস্তবে তিনি দল সাজান 4-2-3-1 ফরমেশনে। এই সেটআপে মাঝমাঠে বল ঘোরানোর কাজটা করেন হারিস ও শাহিরান। উইং থেকে আক্রমণে যান গ্লেন কে ও হারিস স্টুয়ার্ট, যারা দুপাশের উইংয়েই বদলা বদলি করে খেলেন। গ্লেন বাম পায়ে দ্রুতগতির খেলোয়াড়, হারিস ছোট ছোট পাস ও ড্রিবল দিয়ে প্রতিপক্ষ উইং ব্যাককে চাপে রাখেন। স্ট্রাইকিংয়ে শাওয়াল আনোয়ার চোটে পড়ায় প্রথম পছন্দ থাকবেন ইলহান অথবা ইকসান ফান্ডি। তাদের
তাদের দুজনের উচ্চতাই 6 ফুট এবং সেট পিসে প্রতিপক্ষের বড় হুমকি। সেন্টার ব্যাকে দলটির নির্ভরতা লিওনেল ট্যান ও সাফওয়ান বাহারউদ্দিনের উপর। সাফওয়ান মালয়েশিয়ান সুপার লিগের সেরা দল সেলাঙ্গর এফসিতে খেলেন, বল বানাতে বেশ পারদর্শী। লিওনেল তুলনামূলকভাবে পাওয়ারফুল, হেডিংয়ে ভালো কিন্তু ধীর গতির ফুটবলার। ডান দিকে আছেন আকরাম আজমান কিংবা ইরফান নাজিব, বাম দিকে নির্ভরযোগ্য আমিরুল আদলি, গোলপোস্টে থাকবেন অভিজ্ঞ ইজওয়ান মাহবুদ। তেমন লম্বা না হলেও আক্রমণ প্রতিহত করা আর লং পাসে দক্ষ এই গোলরক্ষক। সিঙ্গাপুরের খেলোয়াড়দের গড় উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, যা বাংলাদেশের ফুটবলারদের সমান বললেই চলে। সিঙ্গাপুর ফুটবলারদের গড় বয়স যেখানে 28 সেখানে বাংলাদেশে 24, তাই অন্তত শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকার কথা লাল সবুজ দলের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ফিরছি ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতায় প্রভাব ফেলেছে মাঠের বাইরের ইস্যুও। নতুন সভাপতির অধীনে তৃণমূল ক্রিকেট নিয়ে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। স্বচ্ছতা থাকলে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি এবার ক্রিকেট ছাপিয়ে জাতীয় নির্বাচন করতে চান সিসিডিএম এর বর্তমান এই সিনিয়র ভাইস চেয়ারম্যান। সাম্প্রতিক ব্যর্থতার কারণে সমালোচনায় বাক্সবন্দী দেশের ক্রিকেটারদের পারফরমেন্স যেমন নিম্নমুখী, তেমনি মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুই থাকে টক অব দ্য টেবিল। একদিকে ফুটবলের নবজোয়ার, আরেকদিকে ক্রিকেটে একের পর এক ব্যর্থতা। কেন এমন দশা ঘুরে ফিরে আসে সেই প্রশ্ন। ক্রিকেট সংগঠক মাসুদুজ্জামানের মতে মাঠের বাইরের নানা ঘটনা আরও বেশি প্রভাব ফেলছে 22 গজে। সর্বোপরি ক্রিকেটের উন্নয়নে কিছুই হয় নাই, শুধু হয়েছে কিছু আজে বাজে কিছু অভিজ্ঞতা। মাঠের থেকে মাঠের বাহিরের ঘটনাগুলি আমাদেরকে বেশি ব্যস্ত থাকতে হয়েছে তাদেরকে হয়তো, যেই কারণে ক্রিকেটের উন্নয়নটা হয়নি এবং এটা অত্যন্ত দুঃখজনক। তৃণমূল ক্রিকেট নিয়ে অনেক বুলি আওড়ালেও দৃশ্যমান কাজ হয়েছে খুবই কম। ফারুক আহমেদের পর এখন বিসিবি সভাপতির চেয়ারে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নতুন সভাপতির অধীনে ইউনিয়ন পর্যায়েও ক্রিকেটার তৈরিতে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন এই ক্লাব কর্তা। সারা দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইভেন ইউনিয়ন পর্যায় থেকে ক্রিকেটের ভাবনাটা উদয় হোক এবং ক্রিকেটটা উপর দিকে উঠে আসুক। 3 মাস পরেই হওয়ার কথা বিসিবির নির্বাচন। শেষ পর্যন্ত স্বচ্ছতা যদি থাকে, সেই নির্বাচনে অংশ নিতে চান এই ক্রীড়া সংগঠক। সেই সাথে ক্রিকেটের পাশাপাশি এবার বড় লক্ষ্যের কথা জানালেন সিসিডিএম এর বর্তমান ভাইস চেয়ারম্যান। ইচ্ছা আছে যদি পরিবেশ ভালো হয়, পরিবেশ যদি পজিটিভ হয় তাহলে হয়তো করতে পারি। নারায়ণগঞ্জ আমার শহরে গত 54 বছরে ওই ধরনের যেটা হওয়ার, এত বড় একটা ধনী শহর হওয়ার পরেও আমাদের ওইখানে আসলে কোনো ওরকম কোনো কাজ হয়নি। মানুষের পাশে দাঁড়ানো যাবে সাধারণ মানুষের, এবং কাজ করা যাবে, এরকম যদি মনে হয় তাইলে আমার একটা বিশেষ চিন্তা ভাবনা আছে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। নওগাঁ স্টেডিয়াম মাঠে হয়ে গেল একদিনের ক্রিকেট উৎসব। 6টি ম্যাচে ব্যাট ও বল হাতে মাঠে নামেন 150 খেলোয়াড়। তরুণদের এগিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানান তারকা ক্রিকেটাররা। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন শিয়াম সাহারিয়া। ব্যাটে বলে মিলিয়ে নওগাঁ ক্রিকেট শিয়ার টি10 উৎসব। দীর্ঘদিন পর 4 ছক্কায় মেতে ওঠেন খেলোয়াড়রা। জ্যেষ্ঠদের সাথে পারফরমেন্সের সুযোগ পান বয়সভিত্তিক অনূর্ধ্ব 14, 16 ও 18 গ্রুপের খেলোয়াড়। নওগাঁর যারা ক্রিকেট সিনিয়র, যারা ক্রিকেটে নিয়ে বর্তমানে কাজ করছে, তাদের কাছে অনুরোধ আমাদের এই ক্রিকেটকে যেন আরও উদ্দীপিত করার জন্য এবং আমরা যেন এখান থেকে আরও ভালো পর্যায়ে প্লেয়ার যেতে পারে, এর জন্য যে প্রচেষ্টা বা চেষ্টা করতে হয় সেটা যেন করতে পারে। সতীর্থদের হয়ে মাঠে নামেন কয়েকজন জ্যেষ্ঠ ও তারকা খেলোয়াড়। তরুণদের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস দেন। ক্রিকেট তো মৃতপ্রায় নওগাঁতে, এই ক্রিকেটকে জীবিত করার জন্য আসলে এরকম ওই যে সোহাগের মতন কিছু উদ্যোক্তারা তারা ক্রিকেটটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা নট গুড ইনাফ। আমার এখান থেকে ক্রিকেট বলের টুর্নামেন্ট লাগবে, প্রচুর ক্রিকেট বলের টুর্নামেন্ট হলে হয়তো বা ইন ফিউচার এখান থেকে অনেক আপকামিং প্লেয়ার আছে যারা কিনা বা ঢাকা ক্রিকেটে পার্টিসিপেট করতে পারবে। তাহলে তরুণ প্লেয়ারদের এগিয়ে নিতে কি পরিকল্পনা আছে বিসিবি আর জেলা ক্রীড়া সংস্থার?
আমরা চাচ্ছি যে আমরা এখানে খেলি, আমাদের এখানে উইকেট আছে, আমরা এখানে উইকেট রেডি করে বাইরের টিমের সঙ্গে এখানে খেলি। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যদি আমাদের বেটার কোনো ডিস্ট্রিক্টের সঙ্গে মানে আমরা খেলতে পারি, নিঃসন্দেহে ছেলেপেলেদের আরও এই বিষয়ে দক্ষতা এবং স্কিল ডেভেলপ করবে। কলেজ পর্যায়ে একটা আন্তঃ কলেজ কম্পিটিশন যদি আমি আয়োজন করতে পারি, তাহলে আমার ধারণা এই এলাকার যে ক্ষুদে ক্রিকেটাররা আছে, যারা আজকে এই যে মাঠে তাদের ব্যাট বলের যে সামর্থ্য দেখালো, সেটা তারা খুব সহজেই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। এবং আমার বিশ্বাস আমাদের নওগাঁ জেলাতে এত সুন্দর সুন্দর মাঠ রয়েছে, এত সুন্দর সুন্দর ফাঁকা জায়গা রয়েছে, প্রচুর খেলোয়াড় আনাচে কানাচে সেটাই আছে। শুধু এই খেলোয়াড়দেরকে তুলে নিয়ে আসার একটা আমাদের কৌশল বের করতে হবে। আমরা জেলা ক্রীড়া সংস্থা সেই লক্ষ্যে কাজ করছি। ছোট ছোট এসব ঘরোয়া আসর থেকে উঠে আসা খেলোয়াড়রাই একসময় লাল সবুজের টিম টাইগার্সকে সমৃদ্ধ করবে, সেই প্রত্যাশা সকলের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।